যাক বাবা, কিচ্ছু বলে নেই, বাঁচা গেল। মারিয়া, ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসো। তাহলে আজকে আসি ম্যাম। যাও, তবে সকালে সময় মতো চলে এসো। আই লাভ ইউ ম্যাম, মনে মনে বললাম। জোরে বললে হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। আসেন স্যার। মারিয়ার সাথে গাড়িতে উঠলাম। মারিয়া, এই নে 100 টাকা, এটা মেহেদির দেওয়া টাকা। 100 টাকা দিয়ে আমি কি করব? এই টাকাগুলো আমাকে ভিক্ষা দেওয়া হয়েছে, ওই মেহেদি দিয়েছে, আর আমি তোরে। শালা, আজকে তোরে আমি খাইছি। আমি তোরে কাঁচা মরিচ দিয়ে আস্ত চিবাই খাবো। সিসি বলে টাকাটা ফেলে দিল। কিরে শালি, টাকা ফেলে দিলি কেন? তোর ভিক্ষার টাকা আমি রাখবো কেন বল? বোন, বন্ধ কর এই ভিক্ষা কথাটা, শুনতে শুনতে মাথা ধরে গেল। তোর পায়ে পড়ি, আর বলিস না। তাই বলে তুই এইরূপ নিবি? তাড়াতাড়ি মাথায় যেটা আসছে সেটাই নিয়েছি। আর এমন করবি না। উচিত শিক্ষা হয়ে গেছে আমার, আরও এমন করব তুই চিন্তা করতে পারিস? আজকে একটা বিষয় দেখলাম, তুই কেমন করে যেন ম্যামের দিকে তাকিয়েছিলি। ডালমে কুছ কালা হে? আরে না, তেমন কিছু না, এমনি তাকিয়েছিলাম। সত্যি বলবি না তো? কি বলবো? আমাকে বল, ম্যামকে কি তোর পছন্দ হয়? যদি হয় বল, আমি তোকে সাহায্য করতে পারি। এত বোকা আমি না যে তোমার কথায় আমি পা দেব। আচ্ছা, আমিও দেখে নিব। বলবি না তো? ঠিক আছে। আচ্ছা যাই রে, আর তোরে আমার বাসায় যেতে বললাম না, কিন্তু অনেক রাত হয়ে গেছে। আরে না, তুই যা, আমি চলে যাব। আচ্ছা বাই, ভালো থাকিস। বলে চলে গেল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিল। কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাও নাই? তোরে রেখে কিভাবে ঘুমাই, তাই জেগে আছি। আচ্ছা যাও তো মা, ঘুমাও, আমার আর কোনোদিন দেরি হবে না। রুমে এসে শুয়ে পড়লাম। কালকে ম্যামকে বলবো রাতে দেখা করতে পারবো না, নইলে বলবো আরও আগে দেখা করতে। শুয়ে শুয়ে সুমাইয়া ম্যামকে নিয়েই স্বপ্ন দেখছি। সুমাইয়া ম্যাম আর আমার বিয়ে হয়েছে, আমাদের দুটো বেবিও আছে। এগুলো দেখছি আর মনে মনে হাসছি। গরিবরা শুধু স্বপ্নই দেখতে পারে, আর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। আমারও হয়তো তাই হবে, জানি না ভাগ্য আমার কোথায় নিয়ে দাঁড় করায়। তবে এই শহরে এসে বুঝতে পারলাম টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। তোমার টাকা আছে তো সব আছে, টাকা নেই কিছুই নেই। তবে সুমাইয়া ম্যামের মনটা অনেক ভালো। সকালে মিলির ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠ, অনেক বেলা হয়ে গেছে তো। যা তো বোন এখান থেকে, আমাকে ঘুমাতে দে। ঘুমা আরো ভালো করে। কটা বাজে এটা জানিস? বোন, তোর দুটো পায়ে ধরি, তুই এখান থেকে যা। ভালো করে বলছি, উঠে পড়, নাহলে রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে আসবো। ধুর, তোর জন্য আর পারি না বলে ঘুম ঘুম চোখে উঠলাম। ফোনটা বের করে সময়টা দেখে একটা লাফ দিয়ে উঠলাম। কিরে ভাইয়া, তোর কি হয়েছে? কি হয়েছে বল না। এত বেলা হয়ে গেল, আমাকে আরো আগে ডাকবি না? সেই কখন থেকে তোরে ডাকছি, তোর তো কোনো খোঁজই খবর নেই। তো আমি কি করব? ধুর, এখন ম্যামকে কি বলবো? আগে তাদের রেডি হয়ে দৌড় দিই। ভাইয়া শোন শোন। আবার কি হয়েছে? ভাইয়া আজকে তো শুক্রবার। কি? এই জন্য তো তোরে সকাল সকাল ডাকি নাই। আজকে যে শুক্রবার, আমাকে আগে বলবি না? আর একটু ঘুমাই দাম। এখন যা, মার কাজে সাহায্য কর। আমার বয়েই গেছে কাজ করতে। কাজ করবি যখন জামাই পিঠে দুটো দেবে, তখন বুঝবি আমার কথার দাম। আমি বিয়ে করলে তো কাজ করব। ও মা, আমার পাগলি বোন বলে কি? আচ্ছা যা, মার কাজে সাহায্য করতে হবে না, পর গিয়ে। আমি মারিয়াকে একটা কল দিলাম। কি রে, এত সকাল সকাল কল দিলি যে? কেউ কি মারা গেছে? মরছে তো। তা কে মরেছে স্যার? মারিয়া নামের একটা মেয়ে মারা গেছে। ফাজলামো করিস আমার সাথে? তো কি বলবো শালি? আমার সাথে তুই রাগ দেখাস শালা। তো কি করব? আজকে যে শুক্রবার, এইটা কালকে বলবি না ম্যাডামের সামনে? দেখ, এই বিষয়টা আমারও মনে নাই। আজকে তো সবকিছুই বন্ধ, নাকি তুই গেছিস? না, শুক্রবারে বন্ধ। তাহলে তো আমারও বন্ধ, আমিও যাব না। তোর কথা আমি বলতে পারবো না। তোর একবার সামনে পাই, পরে দেখিস কি করি। এখন ম্যামের নাম্বারটা দে, তোর সাথে কথা বলে কিচ্ছু হবে না, বুঝলাম? নম্বরটা তো দেওয়া যাবে না তোরে। বোন, তোর দুটা পায়ে পড়ি, এত কথা তোর সাথে আমি বলতে পারবো না। আগে ফোন নাম্বারটা দে। দিচ্ছি, আমি মেসেজ করে। আর সাবধান, এইটা কিন্তু ম্যামের পার্সোনাল নাম্বার, তুই আবার কাউকে দিস না। মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে, তা তো আগে জানতাম না। তোর কি মনে হয় আমার মাথায় কিছুই নাই? তুই কিভাবে জানিস? আমার কিন্তু এখন অনেক রাগ উঠেছে। ভালো তো,
রাগ উঠলে গিলে ফেলো, তাহলে রাগ কমে যাবে। কুকুরের লেজ কখনোই সোজা হতে দেখছিস? এটা ঠিকই বলছিস, তোর লেজ কখনো সোজা হবে না। মারিয়ার ওখান থেকে কি জানি একটা শব্দ হলো, মনে হলো যেন দাঁত কিরমির করছে রাগে। কি রে মারিয়া, তুই কি পেটের খিদে দাঁত ভেঙে খেয়ে ফেলেছিস? তুই কালকে অফিসে যাস, দেখিস তোরে কি করি। এই বলে মারিয়া আর কোনো কথা বলে নাই, ফোনটা সরাসরি কেটে দিল। একটু পর মারিয়া মেসেজ করে ম্যামের ফোন নাম্বারটা দিয়ে দিল। ম্যাডামের নাম্বারটা তুলে প্রথমে একটা কল দিলাম, কিন্তু ধরলো না। বুঝলাম রং নাম্বার দেখে ধরে নেই, তাই একটা মেসেজ করে বললাম, ম্যাম আমি লাদেন। পরে কল দিতেই কলটা ধরলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। ম্যাডাম আজকে তো শুক্রবার, আমার কি আশা লাগবে? না, তবে কালকে সকাল সকাল এসে পড়বে। আচ্ছা ম্যাম, তবে একটা কথা, আপনাদের বাসার ভেতরেই আপনার শত্রু আছে, তাই বলছি ম্যাম আপনি বাসা থেকে বের হবেন না। কালকে এসে আমি সব সাবধান করব। এইটা তোমাকে বলতে হবে না। আচ্ছা ম্যাম, তাহলে ভালো থাকবেন, এটার জন্যই ফোন করেছিলাম। বলে কল রেখে দিলাম। কি রে ভাইয়া, তুই এখনো বসে আছিস? তো কি করব বল? যা ফ্রেশ হয়ে আয়, আম্মু নাস্তা নিয়ে বসে আছে। যা আসছি। তাড়াতাড়ি করবি কিন্তু। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। তা বাবা, আজকে কি অফিস আছে? না আম্মু, আজকে তো শুক্রবার, তাই নেই। লাদেন, আমি বলছিলাম কি, আম্মু বলো। অনেকদিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তোমার মনে হয় আমাদের বাড়ি আর আমাদের আছে? তাহলে কে নিবে ভাইয়া? গিয়ে দেখ, মেম্বার আমাদের বাড়ি দখল করে আছে। গ্রামের বাড়িতে যাব, তবে সব কিছুর সমাধান করে। তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। হাই, কেমন আছেন সবাই? আরে মিতু আর ফারজানা যে বস এখানে, আমাদের সাথে নাস্তা কর। না আন্টি, আমরা এইমাত্র নাস্তা করে আসছি। তো কি হয়েছে বস বলছি? আন্টি পেট ভরা তো? ভালোভাবে বলছি, বসে পড়, নইলে এমন মায়ের দিনে জন্মে ঠিক হয়ে যাবি। দেখছেন আন্টি, আপনার মেয়ে আমাকে কি বলে? ঠিকই বলেছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আন্টি আমাকে দেন, আমি খাবো। এখন কি করবি? বড়লোক মানুষ আমাদের মতো গরিবের সাথে খাবে না রে বোন, বাদ দে। আন্টি আমি কিন্তু এখন কান্না করে দিব। কাউকে কিছু করতে হবে না মৃদু, মা বস। মৃদু আমার পাশের একটা চেয়ার টেনে বসে পড়ল। কি মৃদু, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার পাশে বসছো কেন? বসছি তো বেশ করছি, আর একটা কথা বললে কোলে বসে পড়বো। পাগলি খেপে গেছে, আর কিচ্ছু বলিস না, নইলে তোরে আজ তো চিবিয়ে খেয়ে ফেলবে। ভাইয়া আমার বোনকে নিয়ে একদম হাসবেন না, নইলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। পিচ্ছি মেয়ে বলে কি আবার? উঠবো এখান থেকে। তুই দেখি ভাইয়াকেও ভয় দেখাস, বড় বোনের থেকে তুই তো কম না আবার। এই তারা চুপ করে নাস্তা করতো। স্যার আপনি কিন্তু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? না গেলে হয় না? বললেই হলো না, গেলে হয় না? আপনাকে আজকে বেঁধে হলেও তো নিয়ে যাব ঘুরতে। বুঝছি, আজকে তোমরা সবাই মিলে আমাকে মারতে চাও। আরে স্যার, আমরা থাকতে আপনি মরবেন কেন? আচ্ছা বিকালে যাব, এখন না। বিকালেই ভালো হবে। আমি রুমে এসে বসে বসে ফেসবুকে ঘুরছি, হঠাৎ দেখি ফাহিমের ফোন। ফাহিম বল, কি বলবি? আমি আজকে বিকেলে গ্রামের বাড়িতে চলে যাব। বেড়াতে নাকি? অনেকদিন হলো গ্রামের বাড়িতে যাই না। তো তোর গার্লফ্রেন্ড পটাবি না? আগে বাড়ি থেকে বেরিয়ে আসি, পরে এইসব চিন্তা করব। ভালো। আমার কয়েক হাজার টাকা লাগতো। আগে বলবি না? আচ্ছা এখন দে, যেই নাম্বারে কথা বলছি ওইটাতেই দে। আচ্ছা দিচ্ছি। ফাহিম যেই টাকাগুলো দিয়েছিল ওগুলো বের করে নেয়। 5,000 টাকা ফাহিমের নাম্বারে দিয়ে দিলাম। জুম্মার নামাজ করে বিকালে রুমে একটু শুয়ে আছি। ভাইয়া ভাইয়া, কি হয়েছে? আপনি তো বলেছেন বিকালে ঘুরতে যাবেন। বলছি তো, তাই বলে এত আগে? আমরা আজকে বেশি ঘুরবো এজন্য। আর একটু পরে যাই। আপু অলরেডি রেডি হয়ে গেছে। যাও, আমি আসছি। ফারজানা যাওয়ার পর আমিও রেডি হলাম। রুম থেকে বাহির হয়ে দেখি মিলি দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে কেমন লাগছে? আমার বোনকে আজকে তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া, চল এখন নিচে। নিচে এসে দেখি দুই বোন দাঁড়িয়ে আছে, তবে মিতুকে আজকে অনেক সুন্দর লাগছে বলতে হবে। লাল শাড়ি পরছে,
একেবারে নতুন বউয়ের মতো লাগছে, তবে আমার বউ না। আপনাদের যদি পছন্দ হয় নিয়ে যান। স্যার, আমাকে আজকে কেমন লাগছে? কাটা চিনোস? কাটা, ওই কাটা গাছে যে কালো পেতনিগুলো থাকে না, ওইগুলোর মতো লাগছে। আমি আজকে যাব না আপনার সাথে ঘুরতে, আপনি যান। দেখ, রাগ করিস না, তোকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া চোখ নাই বলে ভাইয়া তোরে ভালো করে দেখতে পাচ্ছে না। মিতু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, মজা করলাম। এখন কি দাঁড়িয়ে থাকবে নাকি আমরা যাব? চলেন ভাইয়া, চলেন। আমি 2টা রিক্সা ডাক দিলাম। মিতু আর মিলি, তোরা এক রিক্সা যা, আমি আর ফারজানা একটাই যাই। তা হবে না, আমি আপনার সাথে বসে যাব। চুপ কর তো তুই, আমার সাথে আয়। বলে মিলি মিতুকে নিয়ে একটা রিক্সায় উঠে গেল। আমি আর ফারজানা একটাই উঠলাম। ফারজানা একটু ছোট থাকার কারণে আমার বসতে কোনো অসুবিধা হচ্ছে না। মামা, পার্কে নিয়ে চলেন। পার্কের নামও যেন দেখি, আগে কখনো আসছিলে নাকি? ভাইয়া, আমি আসছি, তবে বান্ধবীদের সাথে। তুমি এখনো ছোট একটা মেয়ে, আর কোনোদিন একা একা আসবে না, সাবধান। তাহলে আপনি আমাদের প্রতি শুক্রবারে এখানে নিয়ে আসবেন। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তোমাদের আমি ঘুরতে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো। বলো। আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? এসব ফালতু জিনিস আমি রাখি না, এসব করা ভালো না, তুমি জানো না? সব ছেলেদের থেকে গার্লফ্রেন্ড থাকে। সবার মতো আমি না, বড় হও তাহলে বুঝতে পারবে। আর তুমি কিন্তু কখনো এসবে জড়াবে না, সাবধান। ছি ছি, আমি তো অনেক ভালো ভাইয়া, আজকে দেখে কি মনে হয় না? তুমি তো ভালো, তোমার বোনের মতো না। আমার বোন তো আপনার প্রেমে। কি বলছো? কিছু না ভাইয়া, আজকে ধরা খাইতে লাগলাম, আর একটুর জন্য। আজকে স্যারকে প্রপোজ করব, তুই পার্কে নেমেই ফারজানাকে নিয়ে দূরে যাবি। মিতু, এটা করিস না একদম, ভাইয়া কিন্তু পরে আরও রেগে যাবে। আজকে যা হবার হবে, প্রপোজ করবই। আমার ভয় করছে কিন্তু। প্রপোজ করব আমি, তুই ভয় পাস কেন? কারণ ভাইটা যে আমার, যে রাগ ভাইয়ার। ওসব বলে আজকে লাভ নেই, আজকে যদি কেয়ামত হয়ে যায় তবু তোর ভাইকে প্রপোজ করবই। তুই যা ইচ্ছে কর, আমি তোর সাথে নাই। তুই শুধু ফারজানাকে নিয়ে একটু দূরে যাস, বাকিটা আমি দেখব। ফারজানা, জীবনে চলতে গেলে বড় কিছু করতে হবে, এটা জানো? জি স্যার, আমি ডাক্তার হতে চাই। মুখে বললে তো হবে না, 24 ঘন্টাই পড়তে হবে, অনেক পরিশ্রম করতে হবে। অবশ্যই স্যার, আমি পড়ব। তোমার জন্য আমি সবসময় দোয়া করি, অনেক বড় হও, আর আমিও ফ্রিতে চিকিৎসা করতে পারবো। অবশ্যই স্যার, আমি পারবো। আমি ফ্রিতে আপনাকে চিকিৎসা করাবো না, আপনার কাছ থেকে ডাবল টাকা নেব। আচ্ছা, দোয়া করি তুমি ডাক্তার হও। স্যার, আপনি না অনেক ভালো। কে বলছে আমি ভালো? না স্যার, আপনি অনেক ভালো। কথা বলতে বলতেই কখন যে পার্কে চলে আসছি বলতে পারি না। 2টা রিক্সার ভাড়া দিলাম, অবশ্যই মিতু দিতে চাইছিল। আমারও তো একটা ইজ্জত আছে নাকি, মাস্টার রেখে স্টুডেন্ট টাকা দেবে, এটা তো আর হয় না। ভাইয়া, ওইদিকে চলেন, ওখানে জায়গাটা খুব সুন্দর। চলো। সত্যি জায়গাটা অসাধারণ বলতে হবে। সবাই মিলে ওখানে গিয়ে বসলাম। হঠাৎ আমার নজরে পড়লো মিতু আর মিলি চোখে চোখে ইশারা করছে। কিরে মিলি, তুই আর মিতু চোখে চোখে ইশারা করছিস কেন? কই ভাইয়া, না তো। আমি দেখলাম নিজের চোখে, আবার বলিস না তো? এমনি স্যার, কিছু না, তোদের দ্বারাই কিচ্ছু হবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। কি মিতু, কি চিন্তা করো? স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। বলো কি বলতে চাও, সমস্যা নেই। কিন্তু সবার সামনে না। মিলি, তুই ফারজানাকে নিয়ে একটু সাইডে যা তো। কেন? ওরা থাক, ওরা থাকলে তো কোনো সমস্যা নেই। না স্যার, এই কথাটা আমার পার্সোনাল। ফারজানা, চল আমরা ওই দিকে যাই। আপু চলেন। আমি মনে মনে চিন্তা করছি আজকে না জানি কি হয়, এই মেয়ের ভাবসাব ভালো লাগছে না। বলো কি বলতে চাও? মিতু চোখ বন্ধ করে একটা ফুল সামনে নিয়ে, লাদেন, আমি তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। বুঝি না তোমাকে আমার এত পছন্দ কেন হয়, হয়তো এটাকেই বলে ভালোবাসা। যদি এইটা ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। আকাশের বুকে চাঁদ কিন্তু একটাই, তেমনি আমার বুকের মাঝে সেই চাঁদ হলে তুমি। তুমিই আমার প্রথম ভালোবাসা আর তুমিই আমার শেষ ভালোবাসা। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি।
এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। একটা সাগরের পানি যেমন গণনা করা যায় না বা অনুমান করা যায় না, তোমার জন্য আমার ভালোবাসাও গণনা করা যাবে না। এতটা ভালোবাসি তোমায় আমি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই খুঁজে বের করব। অনেক অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। এত সুন্দর প্রপোজ করতে পারবে এই মেয়েটা, আমি তো চিন্তাই করতে পারি নাই। এখন যদি না করি তাহলে উল্টো পাল্টা তো কিছু করবেই, এটা শিওর। এখন কি করা যায়, তাড়াতাড়ি একটা বুদ্ধি এত মাথায়। রাদেন, ফুলটা গ্রহণ করবে না? দেখো দেখো, আবার আমার নাম ধরে ডাকে। কি হলো? আমি মিতুর কাছ থেকে ফুলটা নিয়ে, মিতু তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। কেন? সব কিছুই তো জানি আমি আপনার সম্পর্কে। আর কি নাই যে জানি না? তুমি এখনো আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো আমাকে আর প্রপোজ করতে না। কেন এই কথা বললেন? আমার বিয়ে ঠিক করা আছে, আর কয়েক মাস পর আমার বিয়ে। মিথ্যে কথা বললাম? কি? সত্যি। তবে তুমি কেঁদো না, আমার থেকেও বেটার কাউকে পাবে তুমি। লাগবে না আমার কাউকে, আমি তো শুধু আপনাকে চাই। দেখো, পাগলামি করো না। তোমার মতোই ওই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে। ও তো আমার আশায় বসে আছে। আমাকে আগে বলবেন না, তাহলে তো আপনার প্রতি আমি আসক্ত হতাম না। দেখো মিতু, তোমার বয়সটা এত বেশি না। তোমার মনে এখন যেইগুলো চলছে সব আবেগ। এজন্য তোমাকে আগে নিজেকে জানতে হবে, আবেগ কাটিয়ে তোমাকে রক্ষা করতে হবে। আর তুমি দেখতে শুনতে অনেক ভালো একটা মেয়ে, তাই বলছি এসব চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মিলি আর ফারজানা কোথা থেকে এসে, কি মিতু, তুই কান্না করছিস কেন? তো কি করব? তোর ভাইকে আমি কতটা ভালোবাসি তুই তো জানিস। এখন তোর ভাই বলে তার নাকি বউ আছে, বিয়ে নাকি ঠিক করা তোর ভাই। আমি তো এইটা জানি না। কি রে ভাইয়া, সব কি সত্যি? তুই জানিস না, তোরে বলা হয়নি এজন্য। আম্মু সব জানে, আম্মুর কাছ থেকে সব জেনে নিস। সত্যি ভাইয়া, আমার ভাবি আছে। এসব এখন বাদ দাও, আমরা ঘুরতে এসেছি। এখন চলো ফুচকা খাই। ওয়াও, ফুচকা? আমি খাবো না, আপনারা যান। দেখো মিথু, আমি একটু আগে কি বলেছি, নিজের আবেগ কন্ট্রোল করতে শেখো, তাহলে দেখবে হঠাৎ করে কাউকে ভালো লাগবে না। এসব বাদ দে বান্ধবী, এখন চল ফুচকা খাই। বিকাল পর্যন্ত সবাই মিলে খুব মজা করলাম। তবে মিতুর মনটা একটু খারাপ। বেচারিকে না করা উচিত হয় নাই। আমারও মিতুকে পছন্দ নয়। বাসার সামনে এসে, মিলি তোরা যা, আমি একটু আসছি। কেন ভাইয়া, কই যাবি? তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না। আমাদের বাসার পাশে যে জিমটা ছিল ওখানে গেলাম। মালিকের সাথে কথা বলে সব রেডি করলাম। আর ওনার জানা মতো এক জায়গায় নাকি নিজেকে রক্ষা করার জন্য মায়ের শেখানো হয়। তাই আর সময় নষ্ট না করে সেখানে গিয়েও কথা বলে সব রেডি করলাম। এখন শুধু ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কাজে লেগে পড়ব। তবে টাকার সংখ্যাটা একটু বেশি। সমস্যা নেই, আগে নিজেকে পারফেক্ট হতে হবে, পরে অন্য সব। জীবনে কত টাকা যে ইনকাম করব তার কোনো হিসাব নাই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কিন্তু এ কি, আম্মুর হাতে খুন্তি আর মিলির হাতে ঝাড়ু কেন? এ কি আম্মু, তোমাদের হাতে এসব কেন? এসব কেন তাই তো? বলে মিলি আর আম্মু উড়াধুরা মারতে লাগলো। বাবা, কি মায়েরটাই না দিল। আস্তে আস্তে হেঁটে সোফায় বসলাম। আমাকে এভাবে মারতে পারলে তোমরা? আমি কি অপরাধটা করেছি যে এভাবে মারলে? কি করিস না তুই তাই বল। তোর নাকি বিয়ের ঠিক করা, তুই নাকি কয়েক মাস পর বিয়ে করবি, তা এগুলো আমাদের বললি না কেন? নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলেছিস, আমাদের বলার প্রয়োজন মনে করলি না? আরে আম্মু, আগে তো আমার কথাটা শুনবে। আম্মু, ভাইয়ার কোনো কথা শোনো না, ও শুধু তোমাকে মিথ্যা কথা বলবে। তুই চুপ কর। এগুলো কি সত্যি বাবা, তোর বিয়ে ঠিক করা? না আম্মু, সব মিথ্যে কথা। শুধু মিতুর কথা থেকে বাঁচার জন্য এগুলো বলছি। জানো না মিতু কি পাগলামো করে? কেন? মিতু মেয়েটা তো ভালোই আছে, আমার তো খুব পছন্দ হয়। আম্মু, ওরা হলো বড়লোক বাবার মেয়ে, আর আমরা হলাম গরিব। আমাদের কি আছে এই শহরে? কিছুই তো নাই। ওদের সাথে আমাদের যায় বলো? ওর বাবা হয়তো ওদের মতো বড়লোক কারো কাছে বিয়ে দেবে, সেখানে আমরা কি? আর বিশেষ করে আঙ্কেল আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তার সাথে প্রতারণা করতে চাই না।
এইটা ঠিক কথা বলছিস। তোমার মেয়েও মিতুর সাথে জড়িত আছে, জিজ্ঞেস করো। কিরে মিলি, তাই নাকি? এই দেখ, তুই মাইর খাইছিস দেখা আমার নামে মিথ্যা কথা বলিস কেন? আমাকেও আম্মুর হাতে মাইর খাওয়াবি নাকি? মিথ্যে কথা বলিস? আমারও সময় আসবে, আমিও দেখে নেব। যা যা, দেখিস, আমিও দেখব যে তুই কি করতে পারিস। এই চুপ কর তো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি কিছু বলছি, তোমার মেয়েকে বলতে পারো না কিছু? সব নাটের শুরু তো তুমি। ধুর, তোমাদের সাথে কথাই বলবো না। মা আর মেয়ে মিলে থাকো, আমি গেলাম। আরে যা যা, তোর এই বাড়িতে জায়গা নাই। আমি রুমে চলে এলাম, মনের দুঃখে বলছি আমার বাড়ি আমার সব, আর বলে নাকি আমার এই বাসায় জায়গা নেই। কেমনটা লাগে বলেন তো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে ম্যামের বাসার দিকে যেতে লাগলাম। ম্যামের বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে। আমাকে আগে থেকে চেনে, তাই ভিতরে যেতে কোনো অসুবিধে হলো না। আজকে কই যাবি? সেদিন তো ফোনে আমাকে অনেক কিছু বলছিস। ও মা, তুই কখন এলি? কিছুক্ষণ আগেই। আচ্ছা, ম্যাম কোথায়? ভেতরে বসে আছে, দেখ। চল দেখি গিয়ে। চল। ভিতরে গিয়ে দেখি সবাই মিলে বসে আছে। লাদেন, আসছো তাহলে? জি ম্যাম। তা বাবা, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আপনি? ভালো। আম্মু আর আপু, তোমরা একটু ভিতরে যাও তো, আমি একটু কাজ করব। আমরাও ভিতরে গিয়ে বসে থাকি না, কি করব বলো? ম্যাম থাকুক না, সমস্যা নেই। মারিয়া, সব বডিগার্ডকে ভিতরে আসতে বলো। জি ম্যাম। মারিয়া, সব বডিগার্ডকে ভিতরে নিয়ে আসো। ম্যাম রাইফেল আছে? আমার লাইসেন্স করা রাইফেল আছে। ম্যাম একটা তলোয়ার লাগবে। এইটা তো নাই। মারিয়া, পাশের দোকান থেকে নিয়ে আসো তো। জি ম্যাম, এখনই আনছি। কি করতে চাইছিলে মা? আব্বু, তুমি কথা বলিও না, চুপ করে দেখতে থাকো। একটু পর মারিয়া চলে গেল। এই নেন। এখন তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে। ম্যামের সামনে তো আর তুই করে বলা যাবে না। আমি ছুরিটা হাতে নিয়ে দেখি একদম চিকচিক করছে। আমি ছুরিটা উল্টো করে, বডিগার্ড ছিল 8 জন, ওদের সবার শরীরে একটা টান দিলাম। এটা কি সবাই তো চেনো? জি স্যার, এটা একটা তরবারি। ম্যাম গুলিটা দিন। এই না। এটা কি তাহলে? ওরা বলল রাইফেল। আমাকে তোমরা চেনো? জি স্যার, আপনি মেমের জন্য কাজ করেন, এটা আজকে জানতে পারলাম আমরা। আচ্ছা ভালো। আমার একটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো? না স্যার, জানি না। আমাকে সবাই লাদেন কসাই বলে ডাকে। কারণ কি জানো? একজন বডিগার্ডের শরীরে তরবারিটা দিয়ে নাড়াতে নাড়াতে বললাম, আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরো করব কেউ বলতে পারবে না। আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এটা দিয়ে কোপিয়ে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিয়েছি। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। একটু মিথ্যে কথা বললাম যাতে ওরা ভয় পায়। বুদ্ধি দিয়ে সব কাজ করতে হয়, বুঝলেন? ওরা সব কয়টা ভয় পেয়ে কাঁপতে লাগলো। তোমাদেরকেও আজকে এইটা দিয়ে কাটবো। আর আজকে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ওরা সবাই আমার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, স্যার মাফ করে দেন, আমরা তো ম্যামের জন্য কাজ করি, আমাদের অপরাধ কি? তারপর আমি তাদেরকে বললাম, সবাই দাঁড়াও, আমার কথা সঠিক উত্তর দিতে পারলে সবাই মাপ পাবে, আর যদি মিথ্যে কথা বলো একজনের কারণে সবাইকে মেরে ফেলবো। জি স্যার বলুন, আমরা সত্যি কথাই বলবো। মেহেরের জন্য এখানে কাজ করো কে? জানি তোমাদের এখানে কেউ আছে যাকে মেহের পাঠিয়েছে এখানের খোঁজ খবর রাখার জন্য। হঠাৎ একজন বডিগার্ডের ওপর নজর গেল, কেমন কেমন যেন করছে। আমি ওর কাছে গিয়ে, কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে কাজটা করব? বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে বলতে লাগলো, বলছি স্যার বলছি, আমাকে মারবেন না, আমি আর ও। মানে ওর পাশের আরেকজনকে দেখিয়ে বলল, আমরা দুজন মেহেরের জন্য কাজ করি। অন্য সব বডিগার্ডগুলো বলল, আমাদের সাথে থেকে তোমরা ম্যামের সাথে প্রতারণা করলে তোমাদের তো আজকে মেরে ফেলবো। না, তোমাদের কিছুই করতে হবে না। আমি তোমাদের মারলে মারতে পারি, কিন্তু মারবো না। তবে আমার কথা তোমাদেরকে মানতে হবে। জি স্যার, আমরা সব মানতে রাজি। আজ থেকে তোমরা দুজন ওদের কথা শুনবে ঠিকই, তবে এখানে যা হয় সব মিথ্যা নিউজ দেবে, আর ওদের খোঁজ খবর সব আমাদের দেবে। যদি রাজি থাকো তাহলে বলো, নইলে ওদের দিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবো। জি স্যার,
আমরা রাজি সব করতে। তোমাদের বিশ্বাস করবো কিভাবে? এখানের যদি কোনো নিউজ যায় তাহলে আমাদের মেরে ফেলবেন, কথা দিচ্ছি। আর কোনো প্রতারণা করব না। মনে থাকে যেন। এখন বাইরে যাও। জি স্যার। বলে সবাই চলে গেল। তুমি তো দেখি খুব চালাক, এত সহজে সব তথ্য নিয়ে নিলে ওদের কাছ থেকে। আর তুমি কি সত্যি মানুষ খুন করেছো? আরে ম্যাম, এসব তো ওদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। সুমাইয়া ম্যামের দিকে আমি তাকিয়ে আছি, হাসিটা এত সুন্দর বলার বাইরে। যখনই দেখি নতুন করে আবার ম্যামের প্রেমে পড়ি। বাবা, তোমার নাম কি? জি আন্টি, শেখ লাদেন ইসলাম তানজিব, তবে সবাই লাদেন বলে রাখে। সুন্দর একটা নাম। মারিয়া, এদিকে আসো তো। মারিয়া আন্টির কথা মতো চলে এলো দরজার কাছ থেকে। আজকে আমার মেয়েকে দেখতে আসবে, তোমরা দুজন মিলে একটু বাসাটা সুন্দর করে সাজাও তো। বাইরে থেকে আরো লোক আসবে বাসাটা সাজাতে, তোমরা দুজন মিলে দেখিয়ে দিবে। বিশ্বাস করেন ভাই, এই কথা শুনে আমার বুকের ভিতরে ধুকপুক করছে। মনে হচ্ছে যেন কলিজাটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। কেন ম্যামের ওপর ক্রাশ খেলাম? এমনটাই তো হওয়ার ছিল। আমার পছন্দের মানুষ অন্য আরেকজনের কাছে চলে যাবে আর আমি কিছুই করতে পারবো না। কেন আমি ওনার উপরই ক্রাশ খেলাম? আমার মনে এক বিশাল ঝড় শুরু হচ্ছে মনে হলো। মনটা চাইছে খুব কান্না করতে, কিন্তু পারবো না। এখানে অনেকেই আছে, এই জন্য জেনে শুনে কারো ওপর ক্রাশ খেতে নেই, নইলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে। কষ্টের মুখে দাঁড়িয়ে আছি। আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে। বুক ফেটে কান্না আসছে কেন? কেন আমি ওনাকে পছন্দ করলাম? নইলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। দোষটা তো আমারই। আমি কেন ওনার উপর ক্রাশ খেতে গেলাম? ওই লাদেন, তোর কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? না না, কিছু হয় না। আর আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আর মারিয়া সব সামলে নেব। যাক বাবা, তাহলে একটু ভরসা পেলাম। তোমরা জানো তো বাবা, আমার একটাই মেয়ে, আর এই মেয়ের পেছনে কত যে শত্রু রয়েছে তার কোনো হিসাব নেই। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের রেখে আপনার মেয়েকে মারবে এমন কোনো বুকের পাটা আজ পর্যন্ত কারো হয় নাই। তোমরা দুজনেই খুব ভালো। ধন্যবাদ আন্টি। আন্টি উপরে চলে গেল। তবে একটা বিষয় খেয়াল করলাম, সুমাইয়া আর আঙ্কেলের মন খারাপ দেখেই বোঝা যাচ্ছে। সুমাইয়া তো কোনো কথাই বলছে না, একদম চুপ মেরে কি জানি চিন্তা করছে। বড়লোকদের কারবার বড়লোকেরাই জানে। এর মাঝে আমরা না গেলেই ভালো হয়। হয়তো আমি সুমাইয়া ম্যামের প্রেমে পড়ছি। সমস্যা কি? দূর থেকে আমি ভালোবেসে যাব। এটাকে সবাই বলে একতরফা প্রেম। সুমাইয়া ম্যামের প্রতি আমার প্রেম একটুও কমেনি। অনেক ভালোবাসি ম্যামকে, তবে মুখ ফুটে কখনো হয়তো বলতে হবে না। প্রেম জিনিসটা খুব অদ্ভুত। হ্যাঁ, সুমাইয়া ম্যামকে আমি ভালোবাসি, কিন্তু সুমাইয়া ম্যাম হয়তো আমাকে ভালোবাসে না। আর মিতুকে আমি ভালোবাসি না, আর মিতু আমাকে ভালোবাসে। নিয়তির খেলা বড়ই কঠিন, কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। ওই তো সাজানোর লোকগুলো এসে গেছে। লাদেন, চল আগে উপরেরটা সাজাই। হাসি মুখে বললাম কথাটি, আর আমার ভিতরটা মনে হচ্ছে যেন পুরো ছারখার হয়ে যাচ্ছে। কাজ করছি আর এসব চিন্তা করছি। কি রে লাদেন, তুই একটু পর পর কি সব চিন্তা করিস? কিছু না, আমি আবার কি চিন্তা করব? আমি খেয়াল করছি, কখনো তোর মন খারাপ, আবার কখনো কি জানি একা একা চিন্তা করিস। আমার বিষয় নিয়ে তোর চিন্তা করতে হবে না। এসব বাদ দিয়ে এখন বল, তোর অবস্থা কেমন? আমার আবার অবস্থা? আমি তো সবসময় ভালোই থাকি। তা প্রেম ট্রেম করিস না? তোর কাছে বলা যাবে না। বলবি কেন? বড়লোক মানুষ তোরা, আমরা তো গরিব। এই কথাটা বললি কেন? তো কি বলবো, তুই তো আমার কাছে কিছুই বলিস না। মাঝে মাঝে মনটা কয় তোরে পিড়িয়ে হাড়গুলো গুঁড়ো করে দিই। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন সত্যি করে বল, তুই প্রেম করিস কিনা? বলমু? বল। আমি আবার কার কাছে বলবো? আমার তো আবার এই শহরে তেমন কেউ আপন মানুষ নেই, বিশ্বাস করতে পারি। তাইলে শোন, আমি আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করি। ছি ছি, তোদের মতো মেয়েদের জন্য আজকে দেশটা নষ্ট হচ্ছে। কি বললি? তো কি বলবো,
তোরা শুধু মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই ওদের শুধু চোখে দেখিস, আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারে না। আচ্ছা, আমার মতো ছেলেদের তোর কি নজরে পড়ে না? বনের সিংহ রেখে কুকুরকে নজরে পড়ে কারো? আমাকে কুকুর বললি? তোর যদি মনে হয় তাইলে মনে কর বলছি। কুত্তার লেজ কখনো সোজা হবে না, মনে আছে তুই যে বলেছিলি? তেমনি তোর লেজ কখনো সোজা হবে না। মায়ের তো ভালো করে খাস নাই রে সেরা। কালো পেতনি কোথাকার। আমি কালো? যদি মনে করিস তোরে বলছি তাহলে মনে কর তাই। আমার কথা আমাকেই ফিরিয়ে দেস? আমার প্রেমিক কি বলে জানিস? বলে আমি নাকি বিশ্ব সুন্দরী। যেহিনা চেহারা কালা কুত্তা দেয় না পাহারা, আবার সে নাকি বিশ্ব সুন্দরী। তুই এটা জানিস না? প্রেমে মানুষ অন্ধ হয়ে এসব বলে। দেখ, এখন কিন্তু ভালো হবে না। তা বিয়ে কবে করবি তোরা? তোরে বলবো কেন? বলবি কেন? তোরা হলি বড় লোক মানুষ। আমি কখন বলছি আমরা বড় লোক? বড় লোক মানুষকে বলে আমরা বড় লোক মানুষ। ভাই, তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না। বলবি কেন? তোরা হলি বড় লোক মানুষ। দেখ, এখন কিন্তু ভালো হবে না। ভালো আর হবি কি? তোরা হলি বড় লোক মানুষ। দেখ, আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ উঠতেছে। তোদের তো রাগ হবেই, তোরা হলি বড় লোক মানুষ। মনে মনে হাসতে লাগলাম। আসলে মারিয়ার সাথে ফাজলামো করতে খুব ভালো লাগছে। ভাই, তোর পায়ে পড়ি, এসব বলা বন্ধ কর। তোরা তো পায়ে পড়বি, তোরা হলি বড় লোক মানুষ হয়েছে এবার। হবেই তো, তোরা হলি বড় লোক মানুষ। আজকে শালা তোরে খাইছি। তোর বড় লোক মানুষ পুটকে কি দিয়ে বড়ে দিব? না না, এখানে আর থাকা যাবে না। মারিয়া খুব রেগে গেছে। দিলাম এক দৌড়, আর মারিয়া আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কখন যে ম্যামের রুমের সামনে এসে গেছি বলতে পারিনি। ম্যাম মাত্রই রুম থেকে বের হয়েছে। অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম। সুমাইয়া ম্যাম আমার নিচে আর আমি উপরে। ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে। কোনো সাজুগুজু করেনি আজকে। ম্যামকে তবুও সুন্দর লাগছে। মনটা চাইছে সারা জীবন এভাবেই জড়িয়ে থাকি। প্রিয়জনকে জড়িয়ে ধরার মজাই আলাদা। মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথাও খুঁজে পাবো না। এত সুন্দর ম্যাম, মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে। আর সুমাইয়া ম্যামের শরীরের এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ, সেটা তো আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে। মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেনা দূরে কোথাও নিয়ে যাই, যেখানে সুমাইয়া আর আমি থাকবো, আর কেউ না। সেখানে শুধু শান্তি আর শান্তি। ইস, এমন যদি হতো, আমি আর কিছুই চাইতাম না জীবনে। শুধু ম্যামকেই চাই, আর কিছু লাগবে না জীবনে। একই চিন্তা করছি আমি কই আর ম্যাম কই। কোনো দিনই এসব হবে না। তাড়াতাড়ি ম্যামের ওপর থেকে উঠে পড়লাম। ম্যামও উঠে গেল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাম, আসলে আমি দেখতে পারি নাই। সুমাইয়া ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তোর জন্য এমন হয়েছে, কেন আমাকে দৌড়ে নিয়ে দিলি বল? আমার জন্য সব হয়েছে না? আর তুই কি করলি? সরাসরি ম্যামের উপরে পড়ে গেলি। আরে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কি করবো বল? তাই বলে তুই ম্যামের ওপরে পড়বি? এখন ম্যাম কি ভাববে? কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ম্যামের মন খারাপ কেন? এইদিকে আয় বলছি, একটু দূরে গিয়ে। বল, কি হয়েছে ম্যামের? ম্যাম এই বিয়ে করতে রাজি না। কি সত্যি? সত্যি বলছি। ওয়াও, আমি তো অনেক খুশি। আমার খুশি দেখে কি? মারিয়া, তুই আমাকে কি শোনালি? আমার তো নাচতে ইচ্ছে করছে। চল দুজনে মিলে একটু নাচি। জুতা দিয়ে তুতা ভেঙে ফেলবো শালা। এদিকে ম্যামের মন খারাপ আর তুই আসছিস নাচতে? আচ্ছা, তুই এত খুশি কোন কারণে বল তো শুনি? এসব শুনে তোর লাভ নেই, পরে কি বল। আর ম্যাম তাহলে এই বিয়ে করতে চাইছে কেন? ম্যামের মা আর ম্যামের খালা দুজন মিলে এই বিয়ে ঠিক করেছে। আর ছেলেটা একটু বোকা বোকা টাইপের, এর জন্য ম্যামের পছন্দ না। আর ম্যামকে শর্ত দেওয়া হয়েছে, ম্যাম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ম্যামের মা আত্মহত্যা করবে। তুই এসব শুনলি কি করে? আমি ম্যামের সব খবর জানি। আর কিভাবে জানি সেসব তোর জেনে লাভ নেই। তাহলে আঙ্কেল কি এই বিয়েতে রাজি না? না, উনি ওই বিয়েতে রাজি না। ওনার নাকি কোন ছেলে আগে থেকেই পছন্দ, কিন্তু আন্টির কারণে উনি মুখ খুললেন না।
বুঝলাম, তার মানে এই বিয়ে হবে। হয়তো। আমার আবার মনটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে, কিন্তু তা মনে হয় না যে হবে। আমার কপালটাই খারাপ, নইলে আমার সাথে কেন এমন হবে? হঠাৎ কোথা থেকে আন্টি এসে। সব গোছানো শেষ নাকি? জি আন্টি, সব গোছানো শেষ। ওরা আসছে বাবা, তুমি এই রুমে গিয়ে দেখো, নতুন কাপড় পাবে। যাও, পরে রেডি হয়ে নাও। আমাকে উদ্দেশ্য করে? আর মারিয়া, তুমি আমার সাথে আসো। জি চলেন আন্টি। আমি আন্টির কথা মতো রুমে গিয়ে দেখি সত্যি সত্যি নতুন কাপড় আছে। বড়লোক মানুষ তো, এই দেখেন আবার বড়লোক বলে ফেলেছি। এখন মনে হয় আপনারা আমাকে জুতা খুলে মারবেন আর একবার বড়লোক বললে। ফ্রেশ হয়ে নতুন কাপড় পরলাম, কালো পাঞ্জাবি আর সাথে কালো প্যান্ট। কালো কালার এমনি আমার ফেভারিট। কাপড় রুম থেকে বাহির হলাম, দেখি মারিয়াও শাড়ি পরেছে, তবে বেগুনি। ওয়াও লাদেন, তোরে তো একদম হিরোর মতো লাগছে। এত প্রশংসা করতে হবে না, জানি আমাকে তেমন ভালো লাগছে না। আর তোরে তো শাড়িতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। আর সত্যি তোরে আজকে অনেক সুন্দর লাগছে, যে কেউ তোর দিকে তাকালে পাগল হয়ে যাবে। শুধু ম্যাম হলেই হবে, আর কাউকে লাগবে না। আচ্ছা, ওরা কি চলে গেছে? ওই তো আসছে মনে হয়, নিচে চল। চল। ওদের হাত থেকে মিষ্টিগুলো নিয়ে ভিতরে রাখলাম। আর মারিয়ার কথাটা সত্যি, ছেলেটা সত্যি বোকা টাইপের। আর ওর কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে অনেক বড় বোকাও। এই ছেলেকে ম্যাম বিয়ে করবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটু পর ম্যামকে সাজিয়ে আনা হলো। ম্যামকে দেখে তো আমি আরও পাগল হয়ে গেলাম। মানুষ ঠিকই বলে, প্রেমে পড়লেই নাকি মানুষ অন্ধ হয়ে যায়। এখন মনে হয় আমি তাই হয়ে গেলাম। মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে বিশ্ব সুন্দরী যদি থেকে থাকে, সেটা একমাত্র সুমাইয়া। এত সুন্দর লাগছে বলার বাহিরে। এখন যদি কেউ আমাকে একটা তার কাটা চাবুক দিয়ে মারে, তাও বলতে পারবো না। এক দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে থাকবো, কে কি করবে সেটাও বলতে পারবো না। আমার কাছে মনে হলো যেন ম্যামকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। বিশ্বাস করেন ভাই, আমার তো আর সহ্য হচ্ছে না। কিভাবে যে নিজেকে ধরে রাখছি সেটা আমারটা আমি বলতে পারি। কেউ যদি বলে সুমাইয়ার জন্য তুমি কি করতে পারবে, আমি একটা তলোয়ার নিয়ে নিজের গলাটা কাটতে কাটতে বলবো, এই দেখ লাদেন সুমাইয়ার জন্য কি করতে পারে। তবু এই লাদেনের ভালোবাসা সুমাইয়ার জন্য কোনো দিনও শেষ হবে না। এই শহরে এসে যে একজন মন্ত্রীকে এত ভালো লাগতে পারে, সেটা আমার কল্পনার বাহিরে। এখন আমার মনে শুধু ভালোবাসা আর ভালোবাসা চলছে। সুমাইয়া ম্যামের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনের চাহিদা শেষ হয়ে যাবে। সব কিছু কথাবার্তা বলে ঠিক করা হলো, আগামীকাল শুক্রবারে ম্যামের বিয়ে। তবে সেটা আমরা মিলেই, কোনো অনুষ্ঠান হবে না। একজন মন্ত্রীর বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না, শুনতেই কি খুব অদ্ভুত লাগছে, তাই না? ছেলে যেহেতু একটু বোকা, তাই বিষয়টা কাউকে জানাতে চাইছে না, বুঝতে পারছে। ম্যাডামের চোখে কেমন জানি একটা কান্না কান্না ভাব দেখেই বোঝা যাচ্ছে। এই বিয়েতে একমাত্র আন্টি খুশি, আর কেউ না। বুঝি না নিজের মেয়েকে জেনে শুনে কেউ পানিতে ফেলতে চায়। বড় কথা হলো বিধাতার লীলাখালা বোঝা বড়ই দায়। সব কিছুই শেষ করলাম, একটু পর ওরা চলে গেল। লাদেন চল দেখি সুমাইয়া ম্যাম কি করে। চল, আমারও একটু দরকার আছে। সুমাইয়া ম্যামের রুমে এসে দেখি ম্যাম কান্না করছে। আমাদের দেখে চোখের পানি মুছে ফেলল, তবে ম্যামের চোখগুলো লাল হয়ে আছে। কেঁদে কেঁদে এই অবস্থা হয়েছে বুঝতে পারছি। তোমরা কিছু মনে করিও না প্লিজ, আজকে এখান থেকে চলে যাব। তোমাদের ছুটি দেওয়া হয়েছে, যা বলার পরে বলিও। জি ম্যাম, আর আপনি সাবধানে থাকবেন। লাদেন চল। বাইরে এসে বডিগার্ডগুলোকে ভালো করে সব কিছু দেখাশোনা করতে বললাম। গাড়িতে বসে আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। এক, ম্যামই বিয়ে করতে রাজি না, আর এক, ম্যামের বিয়ে হলে আমি তো কষ্টে কষ্টে শেষ হয়ে যাব। আমার এই পোড়া কপালে এত কষ্ট লেখা থাকবে সেটা কে জানে। আজকে এত চিন্তা করতে দেখে। আচ্ছা লাদেন, আমাকে তো তোর সত্যিকারের বন্ধু মনে করিস, তাই তো? অবশ্যই। তাহলে আজকে একটা সত্যি কথা বলবি? বল, কি বলবি? আমাকে কি তুই বিশ্বাস করিস তো? ধুর, তুই কি যে বলিস না, তোকে আবার বিশ্বাস করবো না কেন? এত পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বল, কি বলতে চাস?
আমি প্রথম থেকে দেখে আসছি, যখন ম্যামের মা বলেছে ম্যামকে দেখতে আসবে তখন থেকেই তুই কী সব একা একা চিন্তা করিস, আবার কখনো মন খারাপ করে থাকিস, আবার মাঝে মাঝে দেখি তোর চোখ লাল হয়ে যায়, মনে হয় তুই যেন কান্না করছিস। আচ্ছা সত্যি করে বলতো, সুমাইয়া ম্যামকে কি তুই পছন্দ করিস? আমি মারিয়ার কথা শুনে মারিয়ার দিকে তাকিয়ে আছি। আসলে ওরে এখন আমি কি জবাব দেব? আমি সত্যি তো সুমাইয়া ম্যামকে পছন্দ করি। কি হলো, এভাবে না তাকিয়ে সত্যি কথা বল। আমি সুমাইয়া ম্যামকে পছন্দ করি। প্রথম যেদিন আমি অনুষ্ঠানে ম্যামকে দেখেছি সেই দিন থেকেই আমি সুমাইয়া ম্যামকে পছন্দ করি। সব দোষ আমার রে। আমি একজন গরিব ছেলে হয়ে একজন মন্ত্রীকে পছন্দ করে বসে আছি। কেন আমার সাথে এমন হলো বল? পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? মাঝে মাঝে মনটা চায় নিজেকে নিজেই মেরে ফেলি। আজকে যখন আন্টি বলছিল সুমাইয়া ম্যামকে দেখতে আসবে, বিশ্বাস কর আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। কেন আমি সুমাইয়া ম্যামকে ভালোবাসতে গেলাম বল? দেখ লাদেন, কান্না করিস না, আমি তোর বিষয়টা বুঝতে পারছি। তবে একটা কথা কি জানিস, আমাদের কখন কিভাবে কাকে যে পছন্দ হয়ে যায় সেটা আমরাই বলতে পারি না। হয়তো তোর ক্ষেত্রেও তাই হয়েছে। এখন কি করবি বল? সব তো মেনে নিতে হবে, পরিস্থিতিটা এমন হয়ে গেছে। কিন্তু একটা বিষয় দেখলি? কি? সুমাইয়া ম্যাম এই বিয়ে করতে রাজি না। আমারও এই বিষয়টা অনেক খারাপ লাগলো। তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেবে, এটা তো ঠিক না। আচ্ছা লাদেন, ধর কোনো কারণে ম্যামের বিয়ে ভেঙে গেল, তখন কি তুই করবি? যতটুকু সম্ভব আমি ম্যামকে পটাতে চেষ্টা করব। আচ্ছা আমরা যদি ম্যামের বিয়ে ভেঙে দিই তাহলে তো তোর এত কষ্ট পেতে হবে না। না, এটা আমরা কখনোই করব না। আন্টি খুব আশা করে ম্যামের বিয়ে ঠিক করেছে। আমরা যদি বিয়ে ভেঙে দিই তাহলে মারিয়া হয়তো খুশি হবে, কিন্তু আন্টি কি খুশি হবে বল? তাহলে তুই কি করতে চাস? ভাগ্যের ওপর সব ছেড়ে দিলাম, যা হবার তা তো হবেই, এত চিন্তা করে লাভ নেই। কিন্তু তুই যে কষ্ট পেয়ে তিলে তিলে শেষ হয়ে যাবি। আমার আবার কষ্ট? আমি সবসময় একটা কথা বলি, গরিবের কোনো জীবন হয় না। যেভাবেই তুমি তাদের টাকা দিয়ে বলবে এভাবে না সেভাবে যা, তারাও ঠিক তাই করবে। এখন আমারও একই অবস্থা হয়ে গেছে, জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবো হয়তো। এভাবে বলিস না, আমি তোর জন্য চেষ্টা করে দেখব। ভুলেও এটা করবি না, কোনো চেষ্টা নয়। আমার ভাগ্যে যা আছে তাই হবে। এসে গেছি তোর বাসার সামনে। ও, আমার তো খেয়ালই ছিল না। আচ্ছা যা, আর নিজেকে কষ্ট দিস না, যা হবার তো হবেই। ওইসব আমি চিন্তা করি না। এখন বড় কথা হলো তুই আমাদের বাসায় যাবি, আয়। না না ভাই, এটা পারবো না, আমাকে বাসায় যেতে হবে আজকে। তা বললে তো হবে না ম্যাডাম, চলেন। দেখ লাদেন, আমি যেতে পারবো না, আরেকদিন। আজকে যদি না যাস তাহলে মনে করবো তুই আমার বন্ধুই ছিলি না। ইমোশনাল ব্ল্যাকমেল করিস? যদি তুই তাই মনে করিস তবে সেটাই। এখন এত কথা না বলে গাড়ি থেকে নাম। বোঝার চেষ্টা কর লাদেন, আমার বাসায় কাজ আছে। কিছু বুঝতে চাই না, তুই যাবি কিনা সেটা বল। এত কথা বলতে পারবো না। একটু রাগেই বললাম। মারিয়া গাড়ি থেকে নেমে, সময় একদিন আমারও আসবে। তুই দেখি আমার ছোট বোনের কথা বলে ফেললি। আমার ছোট বোন যখন ঝগড়া করে আমার সাথে পারে না, তখন বলে কি জানিস? বলে সময় আমারও একদিন আসবে, কিন্তু সেই সময়টা যে কখন আসবে সেটা আজ পর্যন্ত না জানা আমি। চুপ কর কুত্তা, এখন চল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই মিলি এসে দরজা খুলে দিয়ে মারিয়ার দিকে চেয়ে আছে। কি রে, এভাবে তাকিয়ে কি দেখিস? ম্যাম, আপনি আমাদের বাসায় আসছেন? ভালো আছেন ম্যাম? আমি ভালো আছি। কি লাদেন, তোর বোন আমাকে চিনে কিভাবে? হাসপাতালে দেখে, আর তুই যে মন্ত্রীর একমাত্র সেক্রেটারি সেটাও জানে। ও, আর তোমার আমাকে ম্যাম বলতে হবে না, আপু বলতে পারো। কি বললেন? আপনি এত বড় একটা চাকরি করেন, আপনাকে আপু বলি কিভাবে? তোমার ভাইয়াও তো আমার সাথে কাজ করে, সো আপু বলবে। আচ্ছা, আপু ভিতরে আসেন। মারিয়াকে নিয়ে আমার রুমে গেলাম। এইটা কি তোর রুম? হুম। খুব সুন্দর করে সবকিছু সাজানো দেখছি। এসব কাজ আমার বোনের। আমি তো ভাবছিলাম সব কাজ তোর। আমি এসব কাজ করব তুই ভাবলি কি করে? করবি, যখন বউ বলবে তখন ঠিকই করবি, দেখিস। চুপ কর, এখন চল, আম্মু ডাকছে। মারিয়া খেয়ে দিয়ে কিছুক্ষণ থেকে চলে গেল।
রাতে মিতুদের পড়াতে গেলাম, তবে আজকে রাতে মিতু আমার সাথে কোনো কথা বলে নাই। ফারজানা অবশ্য টুকটাক কিছু কথা বলেছে, তবে মিতু শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। মনে মনে চিন্তা করছি, যাক মিতুর কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছে, নইলে এসব প্রেম ভালোবাসায় পড়ে সব শেষ হয়ে যেত। কিন্তু মিতুকে এভাবে বলা আমার একদমই ঠিক হয় নাই। যা এখন বুঝতে পারছি, আমি তো সুমাইয়া ম্যামকে ভালোবাসি, আর ম্যামের জন্য কতটা কষ্ট হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি। ঠিক তেমনই মিতুরও তো একই কষ্ট হচ্ছে। ওদের কষ্ট হয়তো কয়েকদিন থেকে চলে যাবে। মিতু দেখতে শুনতে খারাপ না, আমার থেকেও ভালো ছেলেকে বিয়ে করবে। আজকে একটা কথা খুব মনে পড়ছে, পুরো পৃথিবী তোমাকে ভালোবেসেছিল, শুধু একজন ছাড়া, সেটাই হলো তুমি তাকে ভালোবেসেছিলে, সে তোমাকে ভালোবাসে নাই, আর বাকি সবাই তোমাকে ভালোবাসে। সকালে উঠেই জিমে চলে গেলাম। প্রথম তো খুব কষ্ট হয়েছে, পরে চলে গেলাম মার শিখতে। সব মিলিয়ে বাসায় আসতে আসতে 10টা বেজে গেল। বাসায় এসে রেডি হয়ে সরাসরি সুমাইয়া ম্যামের কোম্পানিতে চলে গেলাম। আসলেই আমার তেমন কোনো কাজ নেই আজকে। কিছুক্ষণ কাজ করে ভার্সিটিতে চলে গেলাম। আসলে ভার্সিটিতে যে গিয়ে ভর্তি হব তেমন কোনো সুযোগ পাচ্ছিলাম না, তাই অনেক আগে একটা আবেদন করেছিলাম, ব্যাস হয়ে গেল। তাই আজকে এসে ভর্তি হয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে ম্যামের বিয়ের দিন এসে গেল। তবে মেহের আর তার ছেলে খুব ঠান্ডা হয়ে গেছে। বুঝলাম না তারা হঠাৎ চুপ হয়ে গেল কেন, হয়তো কোনো কারণ আছে। আজকে শুক্রবার ম্যামের বিয়ের দিন, আমি বিয়েতে যাব না, কারণ গেলে হয়তো এই বিয়ে দেখে সহ্য করার মতো ক্ষমতা আমার নেই, তাই যাব না। রুমে শুয়ে আছি, প্রায় অনেক বেলা হয়ে গেছে। হঠাৎ দেখি ফোনটা বাজছে, দেখি মারিয়া কল করছে। মারিয়া বল। তুই কই আর আসবি কখন? সরি রে, আমি এই বিয়েতে আসতে পারবো না। আর তুই তো জানিস কেন আমি এই বিয়েতে আসতে পারবো না, তাই আমাকে অযথা প্রশ্ন করবি না। দেখ, আমি তোর বিষয়টা বুঝতে পারছি, কিন্তু তুই না থাকলে আমি সব কিছু একা একা কিভাবে সামলাবো? যদি কিছু হয়ে যায় এখানে? প্লিজ আজকে তুই আমাকে কিছু বলিস না, কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর আজকের দিনটা অন্তত তুই একটু সামনে নে। বুঝলাম। আর তুই ভালো থাকিস, দেখিস নিজেকে আবার কিছু করে ফেলিস না। আমি এত বোকা না রে, ভালোবাসার জন্য আত্মহত্যা করব। আচ্ছা, তুই যদি পারিস তাহলে আসিস, নইলে থাক। বলে মারিয়া ফোন কেটে দিল। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল। হঠাৎ দেখি আবার কল বাজছে। দেখি সুমাইয়া ম্যাম কল দিচ্ছে। মনে মনে বললাম, কেন যে বারবার আমাকে মনে করিয়ে দেয় কিছুই বুঝতে পারছি না। যতই চাই নিজেকে আড়াল করতে, কিন্তু তা আর পারি না। জি ম্যাম। তুমি কই? জি ম্যাম, আমি তো আজকে একটু অসুস্থ, তাই বাড়িতে শুয়ে আছি। আমি কোনো কথা বা কারণ শুনতে চাই না। 5 মিনিটের ভিতর তোমাকে এখানে দেখতে চাই। কিন্তু ম্যাম। যাক বাবা, ফোনটাও কেটে দিল। তাড়াতাড়ি রেডি হয়ে একটা রিক্সা নিয়ে ম্যামের বাসায় চলে গেলাম। তবে বাসাটা শুধু ভেতরটাই সাজানো হয়েছে, বাহিরে নয়। কি রে লাদেন, বলছিলি তো আসবি না, তাহলে এলি কেন? আসছি তো আর সাধে, আমার ক্রাশের বিয়ে, আর আমি কি আর না দেখে থাকতে পারি? এভাবে রেগে গেলি কেন? আমি কি রাগের কথা বলছি তোরে? ধুর, তোর সাথে এখন কথা বলতে পারবো না। দেখি সর, কি কাজ আছে কাজ করি। এতক্ষণ কাজ করছি আমি, এখন তুই কর। কাজ করলে মানুষ মারা যায় না তোর মতো। আমি এত অলস না। কাজ করলে কাজে আমাকে বাবা ডাকবে। আমি কোনো কারণে কাজকে বাবা ডাকবো? গ্রাম অঞ্চলের মানুষ আমরা, দেখ কি করি। বলে কাজ করতে লাগলাম। বিকেল পেরিয়ে 3টা বেজে গেল, কিন্তু বরের আসার কোনো খবর নাই। হঠাৎ দেখি আন্টি কান্না করছে। আমরা দৌড়ে আন্টির কাছে গিয়ে বললাম, কি হয়েছে আন্টি? আমার বোনকে আর বোনের ছেলেকে কারা যেন কিডন্যাপ করে হুমকি দিচ্ছে, বলে এই বিয়ে করলে নাকি ছেলেকে মেরে ফেলবে। আর এই ভয়ে আমার বোন এই বিয়ে বাতিল করেছে। আমাকে উল্টাপাল্টা কথা বলছে। কোনোদিন আমি কারো কাছ থেকে এসব কথা শুনি নাই। তবুও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাও আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না। যা হয়েছে সব তোমার জন্য। এখন আমার মেয়ের জন্য তোমার চিন্তা করতে হবে। আমার মেয়েকে আমি বিয়ে দেবো, আর তুমি এখন ফুলের মাসুল দাও, আরও নিজের পছন্দের মতো মেয়েকে বিয়ে দিও। আঙ্কেল, যা হবার তা তো হয়েই গেছে, এসব চিন্তা করে লাভ নেই।
সুমাইয়া ম্যাম এই কথা শুনে উপরে চলে গেল, আর মারিয়াও পিছনে পিছনে গেল। আমি আঙ্কেল আর আন্টিকে একটু বুঝিয়ে বডিগার্ডের কাছে গেলাম। তোমরা এই কিডন্যাপের বিষয়ে কিছু জানো? জি স্যার, মেহেদি এই পুরো ঘটনার সাথে জড়িত। মেহেদি তার বাবার বুদ্ধিমতে বরকে কিডন্যাপ করেছে আর বলছে এই মেয়ের যে কিভাবে বিয়ে হয় তা আমি দেখব। বুঝতে পারলাম, আর তোমার কাজে আমি খুশি হলাম। এভাবে লেগে থাকো, আর আমি তোমাদের বেতন বাড়ানোর জন্য বলবো। হঠাৎ দেখি পিছনে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি যে? তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? অবশ্যই হবে। দরকার পড়লে আমি আপনার মেয়েকে বিয়ে। তাদের মুখে হাত দিয়ে ফেললাম। কি বলতে কি বলে ফেললাম। আঙ্কেল একটা হাসি দিয়ে, আচ্ছা বাবা, তোমার মায়ের ফোন নাম্বারটা একটু দাও তো। জি আঙ্কেল, 0178। আচ্ছা, এখন উপরে গিয়ে দেখো আমার মেয়ে কি অবস্থা। জি। আমি ওপরে গিয়ে দেখি ম্যাম আর মারিয়া কি যে বলা বলি করছে। তবে সুমাইয়া ম্যামকে একটু মন খারাপের মতো লাগছে। কিছু জানতে পারলি লাদেন, এমন কেন হয়েছে? অবশ্যই এসবের পিছনে মেহেদি আর তার বাবার হাত আছে। কি এত বড় সাহস! এতদিন কিছু করি নাই, আর মুখ বুজে থাকা যাবে না। চলো দেখি আজকে শেষ দেখে ছাড়বো। বলে বসা থেকে উঠে পড়লাম। আমি সুমাইয়া ম্যামকে আটকিয়ে, ম্যাম আমাদের এখন অ্যাকশন নেওয়া ঠিক হবে না, কয়েকটা দিন যাক, ওরা তাহলে একটু চুপ হবে। সুমাইয়া ম্যাম আমাকে জড়িয়ে ধরে, ওই মেয়রের জন্য আমি ঠিক মতো বাহির হতে পারি না। আমার বিয়ে হোক আর না হোক, তাই বলে ওরা আমার আম্মুকে অপমান করছে ওই মেয়রের জন্য। কিভাবে আমি চুপ থাকবো বলো? আর যে আমার সহ্য হচ্ছে না। ম্যাডাম আমি আছি না, আমি থাকতে আপনার শরীরে একটাও ফুলের টুকা লাগতে দেব না, দরকার হলে নিজের জীবন দিয়ে দেব। সুমাইয়া ম্যাম আমাকে ছেড়ে দিয়ে, সত্যি তুমি খুব ভালো লাগে। তোমার মতো কাউকে যদি জীবন সাথী পেতাম তাহলে খুব ভালো হতো। আমাকে আজ থেকে মানুষ দেখে থুতু দিবে। হয়তো আমার বিয়ের কথা কেউ জানে না, কিন্তু আজকাল তো দেওয়ালেরও তো কান আছে। আমার বিয়ের নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়বে, বলবে মন্দির বিয়ে হওয়া থেকে ভেঙে গেল। আমি এখন কি করব? আমি একজন মন্ত্রী, তাও কিছু। বলে কান্না করতে লাগলো। ম্যাডামের এই পরিস্থিতি দেখে আমারও খুব কান্না পাচ্ছে। কি করব আমি তো আর মুখ ফুটে বলতে পারি না আমি আপনাকে বিয়ে করব ম্যাম। হঠাৎ কোথা থেকে আঙ্কেল এসে, সুমাইয়া মা, তুই কান্না করছিস কেন? বাবা, আমার কান্না ছাড়া কোনো উপায় আছে? আজকে মা যদি আমার বিয়ে ঠিক না করতো তাহলে আম্মুকেও এত কিছু শুনতে হতো না। আর মানুষ আজকে থেকে আমাকে আর সম্মান করবে না। যত সুনাম করছি সব শেষ বাবা, সব শেষ। বলে কান্না করতে লাগলো। সুমাইয়া মা, আমি তোর সাথে কি পার্সোনাল কথা বলতে চাই, আমার সাথে আয় তো একটু। না আঙ্কেল, আপনারা থাকেন, আমরা নিচে যাই। বাবা তোমরা এখানে একটু থাকো, তোমাদের সাথেও আমার কথা আছে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল সুমাইয়াকে নিয়ে অন্য একটা রুমে চলে গেল। সুমাইয়া দেখে সেখানে তার মাও দাঁড়ানো। সুমাইয়া, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে মা। আম্মু, যা হওয়ার তো হয়েই গেছে। এসব হয়তো আমার কপালে ছিল। তুমি অযথা মাপ চাইবে কেন? তাছাড়া তুমি তো আমার মা। যেটা বলার জন্য তোমাদের এখানে নিয়ে আসছি। বাবা বলো, কি বলবে? আচ্ছা সুমাইয়া লাদেনকে তোর কেমন লাগে? কেন বাবা? আরে যেটা বলতে বলছি সেটা বল। বাবা, ও ছেলে হিসেবে খুব ভালো আর বিশ্বাসযোগ্য। হয়তো তুই এই বিয়েতে রাজি ছিলি না, কিন্তু বিয়েটা যদি আরো আগে ভেঙে যেত তাহলে তোর কোনো সমস্যা হতো না। কিন্তু আজকে বিয়েটা ভেঙে তোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি চাই না আমার মেয়ের মান সম্মান নষ্ট হোক। বাবা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি এখন কি করতে পারি বলো বাবা? আমি চাই লাদেনের সাথে তোর বিয়ে দিতে, এবং সেটা আজকে। আর আমি শুরু থেকেই দেখছি ছেলেটা অনেক ভালো, তোর খুব খেয়াল রাখবে। কিন্তু বাবা, মানুষে কি বলবে ওর সাথে যদি আমার বিয়ে হয়? মানুষ কি তোরে সুখ এনে দিতে পারবে? হতে পারে ছেলেটা গরিব, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবি, ও তোর জন্য সব কিছু করতে পারে। আর বড় কথা হলো ও মানুষ, আমরাও তো মানুষ।
এখানে ধনী গরিবের ভেদাভেদ করিস না। আজকে একটা জিনিস তোরে দেখাই, তুই একজন মন্ত্রী, তোরে বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওরা তোকে বিয়ে করবে কেন জানিস? তোর টাকার জন্য। আজকাল দেখিস না মানুষ টাকার জন্য কি করতে পারে? আমি মনে করি সেই হিসাবে লাদেন ছেলেটা খুব ভালো। ও কোনো দিন তোকে কষ্ট দিবে না, সেটা আমি জোর দিয়ে বলতে পারি। ছেলেটা যদিও গরিব, তবুও তোকে খুব সুখে রাখবে, দেখিস। আর এখন বাকিটা তোর সিদ্ধান্ত। রেমা, আমি তো একটা ভুল করে তোর জীবনটা নষ্ট করতে চেয়েছিলাম। তুই আর এমন করিস না। লাদেন ছেলেটা আমার কাছেও খুব ভালো লাগে। তুই রাজি হয়ে যা মা, তোর বাবার কথা ফেলিস না। আচ্ছা বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি তোমাদের কথা ফেলবো না। আমাদের মতো বাবা মায়ের আজকাল কি করে জানিস? মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওদের পছন্দ অপছন্দদের কোনো খোঁজ খবর নেয় না। আর দিন শেষে দেখা যায় কি, তাদের সংসার একদিনও টিকে না। কেউ মারা যায়, কেউ পালিয়ে যায়। আমি এমন বাবা হতে চাই না। যদি তোর লাদেনকে পছন্দ হয় তাহলে বলতে পারিস, নইলে আমি তোকে জোর করব না। সুমাইয়া তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এত ভালো কেন? আমি রাজি, তুমি সব কিছু রেডি করো। আচ্ছা রে মা। লাদেনের মাকে ফোন করছি, ওরা আসছে। লাদেন, তোর ভালোবাসা সত্যি রে, কোনো কমতি নাই। তোর ভালোবাসা আমি আজকে বুঝতে পারছি। সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন জয় হবেই। তুই এখন ম্যামের পেছনে লেগে থাক, দরকার পড়লে আমিও আছি তোর পাশে। রে মারিয়া, উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া। তবে এখন তো ম্যামের বিয়ে ভেঙেই গেছে, কিন্তু আমি কি ম্যামকে পটাতে পারবো? যদি না পটাতে পারিস তাহলে আমি তোরে পিটিয়ে লম্বা করে ফেলবো। আমি চাই না তুই অন্য কারোর মতো পাগল হয়ে যা। ওই দেখিস না, যারা সত্যিকারে ভালোবাসে তারা যদি তার প্রেমিককে বিয়ে করতে না পারে, কেউ আত্মহত্যা করে বা অনেক মানুষ পাগল হয়ে যায়। আমিও চাই না তুই সেই মানুষের কাতারে যা। যেভাবে হোক ম্যামকে তুই বিয়ে করবি, দরকার পড়লে তোর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব। মানুষ বলতে পারবে ভালোবাসার জন্য একটা ছেলে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে। মারিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। কি রে শালা, আমি বলি ভালো কথা আর তুই হাসিস কেন? ভালোবাসার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ বেকল ছেড়ি আমি যুদ্ধ করতে যাব কেন? দেখিস, আমি ম্যামকে পটিয়েই ছাড়বো, এটা আমার ওয়াদা। এই তো, আমি এখন তোর মনের ভেতরে সাহস দেখতে পাচ্ছি। ধূরশালী, এখন তুই সত্যি সত্যি মার খাবি। আমার ভিতরে সবসময় সাহস থাকে। জানি তো, সেটা কুত্তার সাহস। আর সেই সাহস নিয়ে চললে প্রথম দিনের মতোই মার খাবি। কি? আমার তো এই মারের কথা মনেই ছিল না। তোর আছে কিভাবে? আমার তো মনে হচ্ছে কোনোভাবে আমার প্রথম দিনের কিডন্যাপের সাথে তোর আবার জড়িত নয় তো? ও, তোর সন্দেহ একদম ঠিক জায়গায়, ধরা পড়লে যাবিন নাই। কি চিন্তা করিস? এই তো। হঠাৎ কোথা থেকে মিলি এসে বলল, ভাইয়া নিচে চল, সবাই তোরে ডাকছে। আরে মিলি, তুই এখানে কিভাবে এলি? আর কার সাথে তুই এখানে আসছিস? নিচে চল ভাইয়া, তাহলেই বুঝতে পারবি। লাদেন, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে আমার মাথা মনে হয় ঠুকছে। আচ্ছা দেখি নিচে কি এমন হচ্ছে। নিচে নেমে দেখি আম্মু, সুমাইয়া, আঙ্কেল, আন্টি সবাই একসাথে বসে আছে, আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। ও মা, এখানে কাজই এলো কোথা থেকে? তাহলে কি সত্যি সত্যি সুমাইয়া ম্যামের বিয়ে হয়ে যাবে আজকে? কিন্তু কার সাথে কিছু তো বুঝতে পারছি না। আম্মু, তুমি এখানে কখন এলে? অনেকক্ষণ হয়ে গেছে, তুমি এখানে বসো। আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। লাদেন বাবা, তুমি তো আমার ছেলের মতো, তোমাকে একটা কথা বলতে চাই, আগে বলো রাখবে কিনা? কি যে বলেন না আঙ্কেল, এটা আমার আদেশ। আপনি আমার বাবার সমতুল্য। আজকে যদি আমার বাবা কিছু বলতো তাহলে আমি অবশ্যই বাবার কথা রাখতাম। আর আপনার কথা রাখবো না এটা হয় না। আপনি শুধু আমাকে আদেশ করুন। আমি সত্যিই তোমার মতো একজন ছেলে পেয়ে ভাগ্যবান। আসলে আমি তোমাকে যতটা ভালো মনে করছি তার থেকেও তুমি অনেকটা ভালো ছেলে। এখন মূল কথায় আসি। দেখো বাবা, আমার মেয়েকে বিয়ে করতে হলে হাজার হাজার ছেলে দাঁড়িয়ে থাকে, পরে যদি একবার বলি, কিন্তু তোমার মতো ছেলে আমি খুঁজে একটাও পাবো না। তাই আমি সুমাইয়া আর তোমার বিয়ে আজকেই দিতে চাই। আর তুমি এই ভয় পেও না যে একজন মন্ত্রীর তোমার সাথে বিয়ে হচ্ছে, মেনে নিবে কি তিনি? বাবা, অবশ্যই আমার মেয়ে তোমাকে মেনে নেবে। এই বিয়েতে আমার মেয়ের মত নিয়ে
তোমার সাথে কথা বলছি। তোমার মা রাজি আছে, এখন তুমি কি বাবা রাজি আছো? আমি তোমার কাছে অনেক আশা নিয়ে কথাটা বললাম, আশা করি আমাকে হতাশ করবেন না। আঙ্কেলের কথা শুনে আমি তো মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। মেয়েকে না চাইতেই জল, এক লাফে চাঁদের দেশে খুশিতে চলে গেলাম, সেটাও আবার মনে মনে। তবে সরাসরি যদি বলি আমি বিয়ে করতে রাজি, তাহলে তারা মনে মনে বলবে আমি টাকার জন্য পাগল, তাই একটু আমাকে ডিমাইন্ড করতে হবে। পাশে তাকিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আমাকে ইশারা দিচ্ছে হ্যাঁ বলার জন্য, আর অন্য পাশে সুমাইয়া ম্যাম দাঁড়িয়ে আছে। আসলে আঙ্কেল, আমি ম্যাডামের আন্ডারে চাকরি করি, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে কিভাবে এত বড় পদের একজন মন্ত্রীকে বিয়ে করবো আঙ্কেল? বাবা, চাকরি করো আর যাই করো, সেটা দেখার বিষয় না। কথা হলো তুমিও মানুষ, আমরাও মানুষ। আমাদের হাত কাটলে যেমন রক্ত বের হয়, তোমার হাত কাটলেও রক্ত বের হবে। এখানে ধনী গরিব কোনো ব্যবধান না বাবা। কিন্তু আঙ্কেল, এত করে বলছি বাবা, তুই রাজি হয়ে যা। মেয়েটা খুব ভালো, তুই রাজি হয়ে যা বাবা। আচ্ছা তোমরা এত করে যেহেতু বলছো, তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই মুহূর্তে তোমাদের এখানে বিয়ে দিতে হবে। আমি সুমাইয়া ম্যামের দিকে তাকিয়ে দেখি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চিন্তা করছে। হঠাৎ আমার নজর পড়ল সুমাইয়া ম্যামের দিকে। ছোট করে একটা লাল আলো জ্বলছে। প্রথমেই ভাবলাম এটা হয়তো ম্যামের লাল শাড়িতে ওই ছোট ছোট কি জানি থাকে না, ওগুলোর আলো। কিন্তু আলোটা একদিকেই আছে, ম্যামের বুকের মাঝখান বরাবর। আমি তাড়াতাড়ি জানালার বাহিরে তাকিয়ে দেখি পাশের ছাদে একজন রাইফেল দিয়ে ম্যামকে তাক করে আছে। আমি বসা থেকে দৌড় দিয়ে ম্যামকে দূরে সরিয়ে দিলাম, আর যার কারণে গুলিটা আমার হাতে লেগে যায়। মারিয়া দৌড় দিয়ে আমাকে ধরে ফেলল, আর হাতে গুলি লাগার কারণে আমি অজ্ঞান হলাম না। তবে অনেক ব্যথা লাগছে, আর মারিয়া বাহিরের বডিগার্ডকে বলে ওদের ধরতে।